This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, আজ কি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে শুনতে হয়েছে আপ ইহাঁ আয়ে কিস লিয়ে, আপনি এখানে কেন এসেছেন? আজকে সকাল সকাল সুকান্ত মজুমদার চলে যান প্রসেনজিতের বাড়িতে। অভিনেতা প্রসেনজিৎ, সুপারস্টার প্রসেনজিৎ, বাংলা আর বাঙালির কাছে চুম্বক প্রসেনজিৎ। সেই প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতারা ফুলমালা নিয়ে গেলেন কেন? তা নিয়ে যেমন জল্পনা প্রবল, তেমনই জল্পনায় আছেন পার্থ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত। অভিনেতা চিরঞ্জিত কি নেতা হিসেবে শেষ ইনিংস খেলছেন? আর পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তৃণমূলের প্রাক্তন মহাসচিব, তিনি কি করবেন? তৃণমূল প্রার্থী না করলে নির্দল হবেন কি? নাকি পার্থ চট্টোপাধ্যায় বাংলার রাজনীতিতে গতকাল মানে পাস্ট টেন্স ইতিমধ্যেই হয়ে পড়েছেন? এই তিন চরিত্র নিয়ে কিছুটা জল্পনা আর কিছুটা বাস্তব মিশিয়ে আমাদের কাল, আজ और কাল, অতীত, বর্তমান আর ভবিষ্যতের খবর। তৃণমূলের প্রার্থী তালিকা নাকি সেদিন তারা চুরি করতে এসেছিলেন। কোন দিন বুঝতেই পারছেন। আইপ্যাকের অফিসে ইডির হানা যেদিন হলো, সেই সবুজ ফাইল, সেই সময় তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল তৃণমূলের প্রার্থী তালিকা চুরি করতে এসেছিল ইডি। না, ইডি কোনো প্রার্থী তালিকা তৃণমূলের পায়নি। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে, বিধায়করা, এই মুহূর্তে যারা বিধায়ক, তারা কি ইঙ্গিত, আভাস ইত্যাদি পেয়েছেন? কার নাম থাকছে, কার নাম বাদ হতে চলেছে, কে টিকিট পাবেন? ওই প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতন এমন একটা আভাস, ইঙ্গিত কি, অন্ততপক্ষে হাওয়া, এমন গন্ধ কি কেউ বা কারা পাচ্ছেন? এ প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে করছি, তার কারণ বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, তিনি যেটা বললেন সেই কথাটা এই প্রশ্নগুলোকে আরও সুদৃঢ় করছে। তিনি বলছেন যে তিনি আর দাঁড়াতে চান না, তার এনার্জি আগের মতন আর নেই, মানে তিনি অনিচ্ছুক। আচ্ছা, বাকিরা, অন্যান্যরা কি ভাবছেন? তারা আগাম কোন কোন আভাসের গন্ধ পাচ্ছেন? আসুন দেখি। আমার যে এনার্জিটা ছিল, আমার যে ক্যাপাসিটিটা ছিল মানুষের পাশে দাঁড়ানোর, সেইটা আমার কমছে। 24 ঘন্টার কাজ এটা, সেটা আমি কখনোই প্রায় করতে পারি না। তো সেই পরিবর্তনটা আমি মেনে নিতে চাইছি। এখানেতে যদি আবার না থাকেই ভালো হয়। পরীক্ষা দেবেন না চিরঞ্জিত চক্রবর্তী? কেন? চিরঞ্জিত কি দলীয় প্রার্থী তালিকা আগাম জানতে পেলেন? এবার 4th টার্ম আসছে, কিন্তু 4th টার্মের সময় আমার যেটা মনে হচ্ছে, আমার যে এনার্জিটা ছিল মানুষের পাশে দাঁড়ানোর, সেইটা আমার কমছে। পরিবর্তনটা আমি মেনে নিতে চাইছি। 24 ঘন্টার কাজ এটা, সেটা আমি কখনোই প্রায় করতে পারি না। আমার এখানেতে যদি আবার না থাকেই ভালো হয়। বারাসতের 3বারের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে 2011 ভোটে প্রার্থী করিয়ে চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে টানা 3বারের বিধায়ক, ব্যবধান মন্দ নয়। তাহলে বারাসতে কান পাতলে শোনা যাচ্ছে চিরঞ্জিতের বদলে এবার টিকিট পেতে পারেন কোনো এক সাংসদের ছেলে। চিরঞ্জিত আভাস পেয়ে সরছেন, সেই আভাসেই কি পার্থ চট্টোপাধ্যায় মাঠে নামতে চাইছেন? আমি অবসরপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আপনি দেখেছেন তো টি-20-তে প্লেয়ারটি চোট লাগার পরে ভোটের বাইরে চলে গিয়েছিল, আবার দলের প্রয়োজনে ভাঙা পা প্লাস্টার করে নিয়েও হাতে ব্যাট ধরেছিল। এ মাসে তো নিঃসন্দেহে একটা চক্কর 10টা ওয়ার্ডে মানুষের কাছে দিতে চায়। শিক্ষা দুর্নীতিতে 2022-এর 23শে জুলাই জেলে গিয়েছিলেন, ছিলেন প্রায় 3 বছরের বেশি। নদিয়ার পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য জেলে গিয়েছিলেন 11ই অক্টোবর 2022-এ, জেলে ছিলেন প্রায় 23 মাস। মুর্শিদাবাদের বড়োয়ার আরেক তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, একবার 2023-এর 17ই এপ্রিল, তারপর 2024-এর মে, 2বার জেলে গিয়েছেন তিনি। দুর্নীতিতে জেল খাটা জ্যোতিপ্রিয়ও আছেন। মন্ত্রী থাকাকালীন 27শে অক্টোবর 2023-এ পাকড়াও করেছিল ইডি, জেলে ছিলেন প্রায় 14 মাস। দুর্নীতির অভিযোগে জেল খেটেছিলেন মদন মিত্র, সঙ্গে বারবার বিতর্ক। দল ঠিক করবে, কোম্পানি চালাবে, কোম্পানির কর্মচারীরা নাকি?
কোম্পানির ডিরেক্টর বোর্ড, কোম্পানির চেয়ারম্যান যেমন ঠিক করবে কি হবে আগামী দিন, তেমনি দলের যারা নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন, অভিষেকরা রয়েছে, সেখানে ওরাই যা ঠিক করবে হবে। কিন্তু আনুগত্যে মদন মিত্র বা জ্যোতিপ্রিয় মল্লিকদের শিকে ছিঁড়লেও মনোরঞ্জন ব্যাপারীর ব্যাপার ঠিক সুবিধার নয় বলছেন অনেকেই। মনোরঞ্জন ব্যাপারী বলাগড়ে 2021-এর ভোটে মাত্র 1006 ভোটে জিতেছিলেন। ফারাক কম, সঙ্গে রয়েছে দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলকেই নিশানা। আমার কোনো আক্ষেপ নেই। আমি 5 বছর মানুষ আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি যথাযথ দায়িত্বটা পালন করেছি। যদি আপনাকে প্রার্থী করে আপনি লড়বেন? ওই প্রশ্নটা এখন থাক, ওই প্রশ্নটা থাক। তারকা তালিকায় আছেন কাঞ্চন মল্লিকও। কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চক্ষুশূল, তো কখনো ব্যক্তিগত বিতর্ক, নিখোঁজের পোস্টার পড়েছে। দলও বিড়ম্বনায় বারবার। আশঙ্কায় ছিলেন ভরতপুরের হুমায়ুন কবিরও। তিনি নতুন দল গড়েছেন, কিন্তু ডেবরার হুমায়ুন কবির 21-এর ভোটে জিতলেও ব্যবধান মাত্র 11,000। সঙ্গে জুড়েছে বিতর্ক। কালীগঞ্জে নিহত তামান্নার পরিবারের সঙ্গে দেখা করে শোকজ হয়েছিলেন। দুর্নীতি নিয়েও রাগ কেড়েছেন হুমায়ুন। আশা আশঙ্কার দোলাচলে মিনাখার উষারানী মণ্ডলও। লোকসভার ভোটে প্রকাশ্য সভায় উষারানীকে তীব্র ভর্ৎসনা করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। উঠেছিল বিজেপি সংস্রবের অভিযোগও। বরফ কি গলেছে বোঝা যাবে প্রার্থী তালিকাতেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অপার ক্ষমতা ছিল জীবনে, অর্পিতাও ছিলেন, অর্পিতা হয়তো আছেনও এখনো। কিন্তু যে রাজনীতির কারণেই বিপুল ক্ষমতায়ন, সেই ক্ষমতা তো হারিয়েছেন অনেক কাল আগেই। তাহলে এবার কি সেই রাজনীতিও হারাতে বসেছেন? ভোটমুখী বঙ্গ। তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায় কি টিকিট দেবেন? পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে তৃণমূল যদি টিকিট না দেয় তাহলে নির্দল হয়ে তিনি লড়বেন না। তাহলে মনে মনে কি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজের রাজনৈতিক পরিচয়টা হ্যাঙ্গারে ঝোলাতে তৈরি? আমি অবসরপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তিত্ব নই। তাহলে আপনি সক্রিয় আছেন? ছিলামও, জেলে বসেও ছিলাম। প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত। বান্ধবীর ফ্ল্যাটে 50 কোটি টাকা উদ্ধার। জেলে ছিলেন বছর দুয়েক। তা সত্ত্বেও রাজনীতিতে সক্রিয় থাকার বার্তা দিচ্ছেন। তাহলে কি বিধানসভা ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছেন? যত তাড়াতাড়ি পারি, অন্তত গাড়িতে করেও যদি অফিসে না বসতে পারি, একটা চক্কর 10টা ওয়ার্ডে মানুষের কাছে দিতে চাই। বিধানসভায় 2টো কমিটিতে ঠাঁই পেয়েছেন, তাই কি এতটা আত্মবিশ্বাসী? তৃণমূল টিকিট না দিলে কি নির্দল হয়ে লড়বেন পার্থ চট্টোপাধ্যায়? কোনোদিনই নির্দল থাকি না, আমার সেই বলিষ্ঠতা আছে। জামিন পাওয়ার পর বাড়িতে ঢোকার সময় বরণ করা হয়েছিল। পরে তিনি অনুগামীরা দূত হয়ে ছুটেছিলেন বাড়ি বাড়ি। এবার সশরীরে জনতার দরবারে যেতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দুর্নীতির স্মৃতি কি বেহালার মানুষের মনে নেই? বছর জেলে ছিল, জেল থেকে বেরোনোর পর মানুষ তাকে অ্যাকসেপ্ট করে কিনা বুঝতে পারবেন। এই তৃণমূল দলটা পুরো করাপ্টেড দল, এবং জেল ফেরত লোকও মানে টিকিটের কথা ভাবেন এবং জেতার কথা ভাবেন। তাই তৃণমূল থেকে যদি সততার প্রতীক হওয়া যায়, তাহলে জেলে থেকে সক্রিয় রাজনীতি করা যাবে না কেন? সেটা করা যায় না, সেটা করার জন্যই তো তৃণমূল সবচেয়ে সৎ দল, সততার প্রতীক। অথচ সবচাইতে বেশি দুর্নীতির গন্ধ তৃণমূলের ঘরে। তৃণমূল দলের চোর নেতা সে জেলের মধ্যে থেকে সে কারবার তো করবেই, কারণ সেই কারবারের ভাগ দিতে হয়েছে তার পার্টিকে। তো সে তো সক্রিয় ছিলই। যখন চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে তখনও সক্রিয় ছিল। জেলের মধ্যে বসে সেই তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে তার তো সক্রিয় থাকতেই হবে। লস অফ ফেস হয়নি, যেটা লস অফ ফেস হয়েছে মিথ্যা অপবাদের উপরে দাঁড় করিয়ে। মানুষ যদি প্রশ্ন করে তার উত্তর দিতেই হবে, তারা আমায় জিতিয়েছে। হারাবার তো আমার তো কিছু নেই, আমি তো আই হ্যাভ নাথিং টু লুজ। অত কিম বেহালায় প্রচার, আপাতত ভোটের আগে জনসংযোগ। তারপর পার্থ চট্টোপাধ্যায় জানেন না টিকিট পাবেন কিনা। তবে টিকিটের মোহ যে আছে তা তো বোঝাচ্ছেন। তৃণমূলের একদা নাম্বার 2 দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা।
এখন এমন একটা ছবি আপনাদেরকে দেখাবো যেটা দেখার পর আপনারাও অনেক কিছু ভাবতে বাধ্য হবেন। যদিও এই ছবিতে যারা রয়েছেন তারা বলছেন নিছকই একটা সৌজন্য সাক্ষাৎ ছিল। ছবিটা কারা কারা আছে শুনুন। আজ সকালেই দেখা গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি সোজা পৌঁছে গেলেন কার বাড়িতে? অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। তাও আবার যখন ভোট দোরগোড়ায় তখন তিনি সেখানে গেলেন। তাহলে কি আলোচনাটা হবে না বলছেন? দেখুন। শনিবার সকালে প্রসেনজিতের বাড়িতে সুকান্ত, সঙ্গী রুদ্রনীল ঘোষ। তাহলে কি ভোটের আগে নতুন কোনো সমীকরণ? জল্পনা শুরু হলেও থিতু হতে বেশি সময় নেয়নি। সাক্ষাৎ সেরে বেরিয়ে সুকান্ত মজুমদার বলেন, রাজনীতির ঊর্ধ্বে, তাকে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করবেন, সব কিছুতে রাজনীতি আনতে হয় না। প্রসেনজিতের হাতে রামমূর্তি তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার। প্রসেনজিৎ পদ্মশ্রী সম্মান পাওয়ায় নিছকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবিও করেছেন। কিন্তু তাতে কি জল্পনা সত্যি মিটেছে? অতীতে এমন বহু সৌজন্য সাক্ষাৎ বাংলার রাজনীতিতে ঝড় তুলেছিল। 6 মে 2022 সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান অমিত শাহ। পার্ষদ শাহ সৌরভের বাড়িতে সেরেছিলেন নৈশভোজ। সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন সৌরভ। তাঁর সঙ্গে অমিত শাহের দেখা হওয়ায় জল্পনা ছড়িয়েছিল, তাহলে কি বাংলার মহারাজকে মুখ করে রাজ্যের মসনদ দখল করতে চায় বিজেপি? জল্পনার বুদবুদ হাওয়ায় মিলিয়ে গেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেকে রাজনীতির থেকে দূরে রাখার বার্তা দিয়েছেন বারবার। আমি ইন্ডিভিজুয়াল, আমি এমএলএ, এমপি, কাউন্সিলর কিছুই নই না, আমার কোনো পলিটিক্যাল অ্যাটাচমেন্ট আছে। আমি আমার যেখানে ইচ্ছে আমি যাব। 2023 সালে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন আর দুবাই সফরের প্রতিনিধি ছিলেন সৌরভ। 2025 সালে মুখ্যমন্ত্রীর লন্ডন সফরেও সৌরভ ছিলেন বাংলার মুখ। ক্রিকেটার প্রশাসক সৌরভের হাতে তখন শিল্পপতির ব্যাট। বিজেপি, তৃণমূল, অতীতে বামেদের সঙ্গেও সুসম্পর্ক ছিল যাঁর। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই কি ভবিষ্যতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক জল্পনা বাড়বে? সূত্রে খবর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পাওয়ায় সেলিব্রেশন। 8ই ফেব্রুয়ারি সেলিব্রেশনের আয়োজক তারকার ছেলে তৃষাঞ্জিত। স্টুডিও পাড়ার সদস্যরা ছাড়াও থাকতে পারেন কিছু রাজনৈতিক মুখও। প্রায় 40 বছর ধরে বাংলা সিনেমাকে যে ব্যক্তিটি এইভাবে সেবা করে গেছেন বাংলা সিনেমার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, তার এই অবদানকে পদ্ম পুরস্কারের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে স্বীকৃতি দিলেন, অ্যাকনলেজমেন্ট করলেন, এই অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি বাংলার জন্য অত্যন্ত আনন্দের, আমাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই একটা ব্র্যান্ড নেম, একটা ইন্ডাস্ট্রি, তো সেখানে তিনি একটি সম্মানিত হয়েছেন। তো সেখানে যদি কোনো দলের কেউ গিয়ে তাকে অভিনন্দন জানিয়ে থাকেন, তো আমরা এর মধ্যে রাজনীতি কেন দেখতে যাব? কয়েক সপ্তাহ আগে বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের উন্নয়নের পাঁচালী শুনিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে প্রসেনজিৎকে রাজনৈতিক নামাবলিতে জড়াতে যে তিনি চাননি, সেটা জোর গলায় দাবি করেছেন সুকান্ত মজুমদার। মুম্বাদা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করেন, আবার মাননীয় মুখ্যমন্ত্রীও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অত্যন্ত স্নেহ করেন, তার কৃতিত্বের তিনি স্বীকৃতি সম্মান দেন। ফলে এগুলোর মধ্যে রাজনীতি মেশানোর কোনো মানে হয় না। শিক্ষাক্ষেত্রে রাজনীতি থাকা উচিত নয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতি ঢুকলে পরে ফিল্ম ইন্ডাস্ট্রি সহ এই ধরনের যে সেক্টরগুলো আছে তার ক্ষতি হয়। টালিগঞ্জকে রাজনীতির বাইরে রাখতে আবেদন করে রাজনীতিকেই কি উস্কে দিয়ে এলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী? বিশ্বাসে মিলায় বস্তু। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই ছিল বিধানসভার শেষ অধিবেশন, এবং আজকে বিধানসভার শেষ অধিবেশনের শেষ দিন ছিল। স্বাভাবিকভাবেই এই আজকের দিনটাতে শাসককে এককাট্টা দেখানোর কথা, যে শাসক বিপুল ভোটে চতুর্থবার সরকার গড়ার স্বপ্ন দেখছে। শাসক বিরোধী তরজা চলবে, এটা অত্যন্ত স্বাভাবিক, আজকেও হয়েছে। কিন্তু আজকে দেখা গেল শাসকের ঘরের অন্দরেই ছন্দপতন। প্রবীণ মন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য অন্যতম অবশ্যই শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি কিছু বলার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি অভিযোগ করেন যে তিনি পর্যাপ্ত সময় পাননি। তার আগেই স্পিকার সাহেব, অধ্যক্ষ মহোদয় তার মাইকের সুইচ বন্ধ করে দেন। এই নিয়ে সাময়িক মান অভিমানের একটা পরিস্থিতি তৈরি হয়। পরে অবশ্য স্পিকার সাহেব তার ঘরে যান, শোভনদেব বাবুর ঘরে গিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। কিন্তু যাই হোক, শেষ দিনটা হওয়ার কথা ছিল মধুরেণ ও সমাপয়েত। শাসকের ঘরে সেই ছবি কিন্তু শেষ দিন দেখা গেল না। সপ্তদশ বিধানসভার শেষ দিন ছিল শনিবার। মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা কেউই ছিলেন না, তাই প্রথামাফিক ফটো সেশন কোনো তরফেই হয়নি। সংখ্যালঘু ইস্যুতে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি।
এই তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তুষ্টিকরণের সরকার, শুধুমাত্র এক শ্রেণীর জাতিকে তুষ্ট করবার জন্যে অগ্নিমিত্র পালের বিরুদ্ধে এ ধরনের নিন্দাসূচক মিথ্যা প্রস্তাব আনা হয়েছে। মুসলিমদের এত টাকা দেওয়ার অর্থ হলো এটা কি ক্রিমিনাল তৈরি হয়। এই যে কথাটা উনি বললেন, এটা এই সভাতে অন্তর্ভুক্ত একগাদা মুসলিম বিধায়ক আছে, সেইখানে ধরে এই ধরনের একটা অশালীন কথাবার্তা বলা বিধানসভার অভ্যন্তরে এরকম মানে গোটা হাউসের প্রত্যেকটি সদস্যকে অপমান করেছে। পরিষদীয় মন্ত্রী কি জানতেন অধিবেশন কক্ষে তাঁকেও অবাক হতে হবে, বলতে গেলে হতবাক হতে হবে? তাঁরই মাইক বন্ধ করে দেবেন স্পিকার? আজ বিধানসভায় যখন অ্যাপ্রোপ্রিয়েশন বিলের ওপরে আলোচনা চলছিল, সেই সময় ঘটনাটি ঘটে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন যে পরিষদীয় মন্ত্রীর নাম তালিকায় ছিল না, বক্তার তালিকায় ছিল না, সেই কারণে তিনি সময় দিতে চাইছেন না। যদিও তার কিছুক্ষণ আগেই মন্ত্রী অরূপ বিশ্বাসের অনুরোধ মেনেই শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য সময় বরাদ্দ করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বলতেও দিলেন, বলতে দেওয়ার পরে 2-3 মিনিটে 4 মিনিটও হয়নি, হট করে গ্রিন আলোটা জ্বালিয়ে দিলেন। স্পিকার পরিষদীয় মন্ত্রীকে বলেন, আপনি আমার ওপর এভাবে চাপ সৃষ্টি করতে পারেন না, আপনার নাম আগে ছিল না, থাকলে সময় দিতাম। এটা অস্বস্তিকর বা অস্বস্তি লাগছিল। আমি দ্য সিনিয়র মোস্ট এমএলএ উইদিন দ্য অ্যাসেম্বলি, আমার থেকে সিনিয়র কেউ নেই এখানে এখন সেখানে, এবং পরিষদীয় মন্ত্রীও বটে। উনি একটু তো ধৈর্য নিয়ে কাজ করতে পারতেন, এবং এই কথাবার্তাগুলো বলছিলেন, সেই কথাবার্তাগুলো কোনোটাই আমার কাছে খুব ভালো লাগেনি। এই জন্য আমার ক্ষোভই হয়েছিল, সত্যি সত্যি ক্ষোভ হয়েছিল যে এইভাবে কথা বলবেন কেন উনি। উনি আমার সিনিয়রিটি, আমার বয়স, আমার পদাধিকার সব নেই। উনি যেমন স্পিকার, আমিও তো পরিষদীয় মন্ত্রী, সেইটুকু আমাকে সম্মান দেবেন। এরপর অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পিকারকে বলেন, আপনি স্পিকার, আপনি সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু বিরোধী বিধায়করা অনেকেই যথাসময়ে থাকেন না, আসেন না, পরে এলেও আপনি তাদের সময় বরাদ্দ করেন। আর তারপর আরও একটা নজিরবিহীন ছবি দেখা গেল বিধানসভায়। অনেকে বলছেন বিধানসভার ইতিহাসে কখনো নাকি তা ঘটেনি। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এরপর শোভনদেব চট্টোপাধ্যায়ের নাকি মানভঞ্জন করতেই দৌড়ে গিয়েছিলেন পরিষদীয় মন্ত্রীর ঘরে। সাধারণত স্পিকারের ঘরেই সকলে যান, এমনকি মুখ্যমন্ত্রীও কিন্তু বিধানসভায় আসলে তিনি স্পিকারের ঘরে যান, স্পিকার কখনো মুখ্যমন্ত্রীর ঘরে ছুটে যান না। কিন্তু শনিবার সেই ব্যতিক্রম ছবিটাই দেখা গেল বিধানসভায়। শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে গেলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, গোটা বিষয়টা নিয়ে নাকি তাদের মধ্যে কথা হয়েছে। পরবর্তীকালে উনি এসছেন আমার ঘরে, এবং উনি যথেষ্ট দুঃখিত এই জন্য, সেটা ভালো খারাপ লাগেনি। তার জন্য বিয়ে কমিটি যেতাম না, বিয়ে কমিটি গেলাম এই কারণে। শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো বর্ষিয়ান সদস্য তথা পরিষদীয় মন্ত্রীর মাইক বন্ধের নজির বিধানসভার ইতিহাসে যেমন নেই, তেমন স্পিকারের কোনো মন্ত্রীর ঘরে দৌড়ে যাওয়ার ছবিটাও অতীতে কখনো ধরা পড়েনি। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। ভোটে জিততে এবার মহিলা ভোটে ভরসা করছে সিপিআইএম। তিলোত্তমা আন্দোলনের সময় রাজ্য জুড়ে ঢেউ উঠেছিল, আর সেই কথা মাথায় রেখেই এবার নারী সুরক্ষায় জোর দিতে চাইছে সিপিআইএম। ঠিক হয়েছে, দল জিতলে বিধায়ক তহবিল থেকে একটা অংশ নারী সুরক্ষার ক্ষমতায়নের জন্য খরচ করা হবে। দলীয় সূত্র মারফত খবর, নির্বাচনী ইস্তাহারেও নাকি সেটা উল্লেখ থাকবে। আর সিপিআইএমের এই নীতির কথা জানতে পেরে কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের শাসক দল। তিলোত্তমা আন্দোলনে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে থমকে গিয়েছিল রাজপথ। রাজ্যে বিরোধী রাজনীতির মানুষরা তো ছিলেনই, দল নিরপেক্ষভাবে বহু সাধারণ মানুষকে ওই আন্দোলনে সামিল হতে দেখা গিয়েছিল, বিশেষ করে মহিলারা। নারী সুরক্ষা ইস্যুতে এত বড় আন্দোলনের অভিজ্ঞতাকে এবার ভোটের লড়াইয়েও কাজে লাগাতে চাইছে বামেরা। মহিলা ভোট নিজেদের ঝুলিতে টানতে ভোট প্রচারে তারা যোগ দিচ্ছেন নারীর সশক্তিকরণে। মহিলা ভোট টানতে অভিনব উদ্যোগ সিপিএমের। এবারে তাদের ফোকাসে নারী সুরক্ষা ও ক্ষমতায়ন। সূত্রের খবর, ভোটে জিতলে বিধায়ক তহবিলের
3 ভাগের 1 ভাগ টাকা খরচ করা হবে নারী সুরক্ষা ও ক্ষমতায়নে। এই লক্ষ্য নিয়েই এবারে নির্বাচনী ইস্তেহার সাজাচ্ছে আলিমুদ্দিন। এবারও থাকবে, এটা বিধায়ক তহবিলতাই থাকবে, কারণ যে এটাকে বলে জেন্ডার বাজেটিং। এটা কেন্দ্র সরকারের বাজেট এবং রাজ্য সরকারের বাজেটেও এখন আর সেটা বলা হয় না। তাহলে একটা পোর্শন, যেহেতু মেয়েরা অর্ধাংশ, তাদের জন্য খরচ করতে হবে, তাদের নিরাপত্তা, তাদের ট্রেনিং, তাদের হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, তাদের হচ্ছে শিক্ষা এবং স্টাইপেন্ড, স্কলারশিপ, এগুলোকে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা, আর তাদের যে নিড আছে সেই নিডটাকে অ্যাসেস করে নিড বেস ডেভেলপমেন্ট। মেয়েদের জনসংযোগ বাড়াতে কয়েক মাস আগে থেকেই অভিনব পদক্ষেপ নেয় সিপিআইএম। মহিলাদের ব্রিগেডে নিয়ে যেতে কিউআর কোডের মাধ্যমে পাড়ায় পাড়ায় শুরু হয় প্রচার। এবারে নির্বাচনী ইস্তাহারে যোগ হচ্ছে নারী সুরক্ষা ও ক্ষমতায়ন, যার মানে মহিলা ভোট ব্যাংকে কাজে লাগাতে আলিমুদ্দিন মরিয়া চেষ্টা চালাচ্ছে, জানিয়ে কটাক্ষ করছে ঘাসফুল শিবির। ওরা নারীদের নিয়ে সম্মান নিয়ে যত কম কথা বলবে তত ভালো। সিপিএম যখন নারীদের সম্মান সুরক্ষা নিয়ে কথা বলবে তখনই বিনয় কুমারের মুখে আছে, যে বিনয় কুমার বলেছিল মমতার মেধা নন্দীগ্রামে গেলে মহিলা কমরেডরা ওদের পাছা দেখাবে, পশ্চাৎ দেশ দেখাবে। গণতান্ত্রিক মহিলা সমিতির কোনো নেত্রীর হিম্মত হয়নি ওই বক্তব্যকে কনডেম করা। এটাই হচ্ছে সিপিএম এর মিসোজিনিস্ট মানসিকতা, নারী বিদ্বেষী। এরা আবার নিজেদের প্রগতিশীল বলে, আগে নিজের নেতাগুলোর ক্যারেক্টার ঠিক। মহিলা ভোটে রাজ্যে বড় ফ্যাক্টর। গত কয়েকটি নির্বাচনে শাসক দলের হাতিয়ার হয়ে উঠেছে মহিলা ভোট ব্যাংক। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার ফ্যাক্টর তৃণমূলের ভোটের লক্ষ্মী লাভ হয়ে ধরা দিয়েছে। বিজেপিও গত লোকসভা নির্বাচনে চেয়েছিল মহিলা ভোটে ভাগ বসাতে, কিন্তু শাসকের ভান্ডার অটুটি ছিল। এবারে সেই ভান্ডার দখলের লড়াই নেমেছে সিপিআইএম। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে সিপিএম এর সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়তো হয়ে দাঁড়াচ্ছে এই জোট এবং জোট শরিকরা। জোট শরিকরা কি চাইছেন, তাদেরকে কতটাই বা দিতে পারবেন তারা, এই বিষয় নিয়ে এই মুহূর্তে বোধহয় লেজে গোবরে পড়েছেন তারা। ভোটের আগে বঙ্গ রাজনীতিতে তুঙ্গে উঠল জোটের আলোচনা, যার কেন্দ্রে সিপিএম। আর মোহাম্মদ সেলিমকে আপাতত আলোচনার কেন্দ্রীয় চরিত্র বলা যেতেই পারে, কারণ তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করে জোটের জল্পনা তিনি উস্কে দিয়েছিলেন। যা নিয়ে প্রথমে দল, পরে বাম শরিকদের সমালোচনার মুখে পড়তে হয় সিপিএম এর রাজ্য সম্পাদককে। যার জেরে সিপিএম এ আপাতত হুমায়ুন পর্বের সমাপ্তি হয়েছে, কিন্তু জোটের জটিলতা তাতে কাটেনি। কারণ 26-এর ভোটে বামেদের সঙ্গ ছেড়ে একলা চলার ঘোষণা করেছে কংগ্রেস, যে জোট ভাঙা নিয়ে দায় ঠেলাঠেলিতে জড়িয়ে পড়ছেন সেলিম সাহেব। নতুন যে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন তার চয়েস থেকেই বোঝা গিয়েছিল যে মানে অ্যাকসেপ্টেবল টু তৃণমূল, অ্যামেনেবল টু তৃণমূল, এরকম একটা আবহাওয়া লোকের মিডিয়াতে রিপোর্ট ছিল এবং ওনার উবাচের মধ্যে থেকে বারবার বেরিয়ে গেছে। আগে যখন আমরা জোট করেছিলাম সেটাও পার্টির সমস্তগত সমষ্টিগত অল সেকশন অফ পিপলের সিদ্ধান্তের উপরে হয়েছিল। আজকেও সেই অল সেকশন অফ পিপলের সিদ্ধান্তের উপরেই হয়েছে। কংগ্রেস সঙ্গ ছেড়েছে, দর কষাকষি শুরু হয়েছে আইএসএফকে নিয়েও। সূত্রের খবর, আইএসএফ আগের থেকে বেশি আসনে লড়তে চাইছে, কিন্তু আইএসএফ এর জন্য বাড়তি আসন ছাড়তে নারাজ ফরওয়ার্ড ব্লক সহ বাম শরিকরা। এই পরিস্থিতিতে সিপিএম এর উপর চাপ বাড়িয়ে হুমায়ুনের দলের সঙ্গেও সমান্তরাল আলোচনা শুরু করেছে আইএসএফ। আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে, সেখানে নিশ্চিতভাবে জেইউপি নিয়ে আলোচনা হবে। কারণ ইতিপূর্বে আলোচনা করেনি, এজন্যই জেইউপি পার্টির প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান স্যার যিনি আছেন তিনি বেশ কিছু অবান্তর কথা বলেছিলেন, তিনি প্রত্যাহার করে নিয়েছেন, ক্ষমা প্রার্থী হয়েছেন। স্বাভাবিকভাবে তাহলে আলোচনা করা যেতে পারে। আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে, এই বিষয়টাতে থাকবে। সিপিএম এর অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে মিম। জোটের প্রস্তাব নিয়ে মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কিকে নাকি ফোন করেছে সিপিএম। আমার কাছে ফোন এসেছিল, সিপিএম সঙ্গে বসতে চাইছেন ওনারা, বড় নেতৃত্ব নিয়ে। আমি মুর্শিদাবাদ মিটিংয়ে র্যালিতে আছি, নিশ্চয়ই বসবো। আমি মতামত জানবো ওদের কী মতামত আছেন। আমি বলেছি আমি মুর্শিদাবাদ র্যালিতে আছি এখন। আমি কলকাতা বসতে চাইলে কলকাতা বসবো, মুর্শিদাবাদ যদি ওরা আসেন তাহলে মুর্শিদাবাদ বসবো। রাম শ্যাম যদু মধু হরি যে যা বলবে উত্তর দিতে হবে নাকি? যে যা বলবে উত্তর দিতে হবে, কোনো মানে আছে বলে মনে হয় না। মিমের সঙ্গে যোগাযোগ করার জন্য আকুপাকু করে লাফিয়ে পড়েছে সিপিএম, সত্য নয়। সিপিএম জোটের পাঁকে আটকে পড়ায় কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। সিপিএম এর অবস্থা রাস্তার দিকের থেকেও খারাপ। সরি টু সে, আমার কোনো পেশাকেই ছোট করবার কোনো অভিপ্রায় নেই, কিন্তু সিপিএম এর বাস্তব অবস্থা রাস্তার দিকের থেকেও খারাপ। সবার দরজা দরজা ভিক্ষা করতে যাচ্ছে, কারণ জানে যেন তেন প্রকারে
এই কমিউনাল সেলিমকে ভোটে জিততে হবে। সেই হুমায়ুনের প্রেমালাপ করতে গেছে, মন বুঝতে গেছে সেলিম সাহেব। ও মার্কস বুঝতে যায় না, ও হুমায়ুনের মন বুঝতে যায়। বামফ্রন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেয়ের মতো, যার 3 মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড টেকে না। কখনো একে চুমু খাচ্ছে, কখনো ওকে চুমু খাচ্ছে। করতে দিন, কি আছে, যাকে চুমু খাবে খাক, আমাদের কোনো অসুবিধা নেই। ভোট যুদ্ধের আগে সঙ্গীর খোঁজে নামাটা নতুন নয়। জোট গড়তে চূড়ান্ত দর কষাকষিটাও সেই রাজনীতিরই একটা অঙ্গ। কিন্তু এবার সিপিএমের জোট প্রয়াস যেখানে পৌঁছেছে তা দেখে কেউ বলতেই পারেন জোট অঙ্ক ঘেঁটে ঘ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মেয়াদ 5 বছরের, তার মধ্যে প্রথম 3 বছর একেবারে নিশ্চিন্তি। যতই চুলোচুলি হোক, বোর্ড পাল্টাবে না। দুর্নীতির অভিযোগ উঠুক, মারধরের অভিযোগ উঠুক, পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না। নতুন বিল পাশ হওয়ার পর বিশ্লেষকরা বলছেন, যাক, বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অন্তত অনাস্থা আনা যাবে না। পরিকল্পনার যে ব্যবস্থা আমাদের, তাতে 3 বছর যদি ইমিউনিটিটা বাড়ানো যায়। ত্রিস্তর পঞ্চায়েতে এবার বিস্তর বদলের অপেক্ষা। বড় আইনি রক্ষা কবচ জনপ্রতিনিধিদের জন্য। পঞ্চায়েতে 3 বছরের আগে অনাস্থা নয়, অনাস্থা রুখতে পঞ্চায়েত আইন সংশোধন রাজ্যের। বিধানসভায় পাশ হলো নতুন বিল। বিধানসভা ভোটের আগে শেষ অধিবেশন ছিল শনিবার। শেষ দিনে কার্যত বিরোধী শূন্য বিধানসভায় পঞ্চায়েত সংশোধনী বিল পাশ করল রাজ্য সরকার। এর আগে 2015 সালে অনাস্থার নিয়ম পাল্টে 2.5 বছর করেছিল তৃণমূল সরকার। তার আগে ছিল 1 বছর। এবার বোর্ড গঠনের পর অনাস্থা আনা যাবে 36 মাস পর। পরিকল্পনাগুলো সব অনুমোদিত হচ্ছে, তারপরে অর্থ পাবে। এর ভেতরে যদি অনাস্থা আসে যে অনিশ্চয়তা হবে, তাতে পরিকল্পনা অনুযায়ী কাজ করার অসুবিধা হবে। শেষ পঞ্চায়েত ভোট হয়েছিল 2023-এর জুলাইয়ে। তারপর বোর্ড গঠন হতে হতে অগস্ট সেপ্টেম্বর। পুরনো নিয়ম থাকলে ফেব্রুয়ারি মার্চ মানে ভোটের আগেই আনা যেত অনাস্থা। আর অনাস্থা মানেই তৃণমূলে মারামারি, বোমাবাজি, গুলি চলার মতো ঘটনা এ রাজ্যে আকছাড় দেখেছে রাজ্যবাসী। বিরোধীদের খোঁচা আদতে তৃণমূলের অন্দরের যে গোষ্ঠী লড়াই, তার ফলে বিভিন্ন পঞ্চায়েতে এই ফেব্রুয়ারি মাস জুড়েই অনাস্থা আনছে বিক্ষুব্ধ তৃণমূলের অংশ। ভোটের আগে যাতে নাজেহাল না হতে হয় বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূলকে, সে কারণেই নাকি এই ধরনের প্রস্তাব তারা আনলো। বিল পাশের পর তা আইনে পরিণত হলে এবার থেকে পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানকে বোর্ড গঠনে 3 বছরের মধ্যে সরানো যাবে না। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ 3টি স্তরেই এই নতুন আইন কার্যকর হবে। শনিবার যখন বিল পেশ হয় তখন বিধানসভায় ছিলেন বিজেপির 3 জন বিধায়ক। এই বিলে আলোচনায় অংশ নিয়ে তৃণমূলের উদ্দেশ্যে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, আপনারা তো আপনাদের গোষ্ঠী লড়াই ঝগড়া আটকাতেই এই বিল আনছেন। তাহলে 3 বছরের মাথায় যে অসুবিধা হবে, 4 বছরের মাথায়ও সেই অসুবিধাটাই হবে। সুতরাং এই যুক্তিটা এদের খাটে না। এরা শুধুমাত্র তৃণমূলের আভ্যন্তরীণ বিশৃঙ্খলাকে সামলানোর জন্য এইটা করছে। প্রধান উপপ্রধানকে নিয়ে তৃণমূলের যতই সমস্যা হোক 3 বছর এবার মানতেই হবে। যা দেখে অনেকেরই প্রশ্ন, দলের শৃঙ্খলার বার্তা দিয়েও কাজ না হওয়ায় আইনি রক্ষা কবচের রাস্তায় হাঁটতে হচ্ছে। কসমেটিক একটা চাপিয়ে দেওয়া শৃঙ্খলা আইনের আকারে, সেটা করলেও ইতিহাস বলছে জাস্ট এই 15 বছরে তৃণমূল এই চেষ্টা বহুবার করলেও কিন্তু শৃঙ্খলা রক্ষা হয়নি। রাজ্যের সব জেলা পরিষদ তৃণমূলের, পঞ্চায়েত ও সমিতিতেও জোড়াফুল একতরফা। তবে কি শাসকের নিজের ঘরের গোলমাল রুখতেই আইন বদল? 3 বছর নিশ্চিত হয়ে গেলে কি আরও বেপরোয়া হয়ে যাবেন না প্রধান উপপ্রধানরা? তাতে কি ফুলে ফেঁপে ওঠার সুযোগ আরও বাড়বে? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্য সরকারের টাকা বলে কথা, তার জন্যই বোধহয় পুলিশের দরদটা একটু বেশি। জেলায় কেউ সরকারি প্রকল্পের জন্য কাটমানি চাইলে অবিলম্বে যোগাযোগ করতে বলছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। আর বিরোধীরা প্রশ্ন তুলছে, এটা কি কোথাও গিয়ে ভোট বাজারে পুলিশকে মহান হিসেবে তুলে ধরার চেষ্টা? কাটমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি, যেই হোক, দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড। কাটমানি মানে তৃণমূল মানেই কাটমানি। ভোটের আগে অন্তর্বর্তী বাজেট, মুখ্যমন্ত্রী দাবি করেছেন 100টি প্রকল্প চালু হয়েছে রাজ্যে। আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল। সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল। এসব শুনে অনেকেই বলছেন যত প্রকল্প
ততই যেন কাটমানি চওড়া রাস্তা। সে কন্যাশ্রী হোক, যুবশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে সদ্য বাংলার বাড়ি। আর এবার কাটমানি রুখতে ময়দানে নামল পুলিশ। হেল্পলাইন নম্বর পূর্ব মেদিনীপুর পুলিশের। কিন্তু কেন দরকার হলো পুলিশের হেল্পলাইনের? ময়না থেকে পাঁশকুড়া, পটাশপুর থেকে নন্দীগ্রাম বা খেজুরি ভগবানপুর প্রায় সর্বত্রই সরকারি প্রকল্পে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানির অভিযোগে কান পাতাই দেয়। কয়েক বছর পেরিয়ে গিয়েছে, কাটমানি নিয়ে দলকে সতর্ক করে দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। মুখ্যমন্ত্রীর এমন বার্তার পরও কাজ যে কিছুই হয়নি তা পুলিশের হেল্পলাইনে স্পষ্ট বলে দাবি বিরোধীদের। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলায় বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্বে প্রায় 89,000 উপভোক্তা প্রথম দফায় পেয়েছেন 60,000 টাকা। 2025-26 অর্থবর্ষে খারিফ মৌসুমে প্রায় 3,000 কৃষক শস্য বীমা হিসেবে পেয়েছেন 92 লক্ষ টাকা। এই কাঁচা টাকা যাতে বেহাত মানে তৃণমূল নেতাদের হাতে না যায়, তার জন্য কি এত দৌড়ঝাঁপ উর্দিধারীদের? তাহলে পরিচয় গোপন রাখবো, আমরা সুমোটোকে স্টার্ট করবো, আপনি শুধু একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেলুন, তাহলে আমাদের খুব সুবিধা হবে অ্যাকশন নিতে। এসব শুনে বিজেপির বিদ্রুপ। এবার ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। পিছনে কি পুলিশের ভাবমূর্তি তৈরির কৌশল? প্রশ্ন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে, আইপ্যাকের পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে। এতে লাভ কিছু হবে না। কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, অনেক কষ্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার গরিব মানুষের জন্য 20 লক্ষ পরিবারের বাড়ির ব্যবস্থা করেছে। তাদের কাছে যদি কেউ টাকা চায় তারা যেন সরাসরি থানায় অথবা বিডিও অফিসে জানায় বা হেল্পলাইন যে নাম্বার আছে সেই নাম্বারে জানায়। কাটমানি খোরদের ধরতে পূর্ব মেদিনীপুরে নেমেছে পুলিশ, কিন্তু উত্তরবঙ্গের রোগ সামলাবে কে? ধূপগুড়িতে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে কাটমানির নালিশ। বিরোধী কেউ নয়, অভিযুক্ত তৃণমূলেরই। হোস্টেল হবে, ওখানে 7 জনের কাছে টাকা নিয়েছেন উনি, পিএসসির নাম করে টাকা নিয়েছে এবং অঙ্গনওয়াড়ির চাকরি দিবে টাকা নিয়েছে এবং বন বিভাগের মানুষকে চাকরি দিবে টাকা নিয়েছে। চুরি ধরার চিরকালের উপায় পরীক্ষা মানে অডিট। কাটমানির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথা অডিটরদের। তারা নিষ্ক্রিয় না নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, নাকি পুলিশকে মানব দরদি বোঝানোর জন্য অন্য কোনো ছক? কনিষ্ক মাইতি ও রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। বৃহস্পতিবার ডিএ নিয়ে আদালতে একটা ধাক্কা খেয়েছে রাজ্য। সুপ্রিম নির্দেশে বিপুল টাকা জোগাড় করতে হবে রাজ্যকে। আর এই সময় জলপাইগুড়িতে একটা খবর নজরে আসছে। জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস পরিচালিত জলপাইগুড়ি পুরসভা তারা কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কি জমাই দেয়নি, যে কারণে প্রভিডেন্ট ফান্ড বিভাগ অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। বেতন থেকে টাকা কাটা হচ্ছে, কিন্তু সেই টাকা জমা হচ্ছে না প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে। 1 মাস বা 2 মাস নয়, 2011 থেকে 2024 অভিযোগ 15টা বছর ধরে এই কাজ চলছে জলপাইগুড়ি পুরসভায়। বাধ্য হয়ে পুরসভার অ্যাকাউন্টই ফ্রিজ করে দিল প্রভিডেন্ট ফান্ড বিভাগ। इतने लंबे पीरियड का ये 1.74 करोड़ का असेसमेंट किया गया था, जिसकी रिकवरी के लिए कार्रवाई की गई है। নিয়ম বলে পিএফ বাবদ কাটা টাকা নিয়োগকর্তাকে 15 দিনের মধ্যে অ্যাকাউন্টে জমা করতে হবে, কিন্তু জলপাইগুড়ি পুরসভা 2011 থেকে 2024 পর্যন্ত টাকা জমা করেনি। বকেয়ার পরিমাণ 1,74,00,000 টাকা। জলপাইগুড়ি পুরসভার 6টি অ্যাকাউন্ট ফ্রিজ। অবসরের পর প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকা এবং তার সুদের ওপর ভর করেই চলে অনেকের জীবন। 11 বছর টাকা জমা না হওয়ায় সুদ থেকেও বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মীরা। ইন্টারেস্টের যে টাকা কর্মীরা বঞ্চিত হচ্ছে সেই টাকা কর্মীরা পাচ্ছে না, তা এটা সত্যি দুর্ভাগ্য। কোথায় গেল এত টাকা? বিজেপি, সিপিএম, পিএফ বিভাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তৃণমূলের দিকে দুর্নীতির তীর ছুটতে শুরু করেছে। এই টাকার হিসাব কোথায় গেল, কিভাবে তারা দিল না, কেন দিল না, সেই টাকার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে জলপাইগুড়ি বর্তমান যে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং পুরো বোর্ডকে দিতে হবে। একটা ভালো কাজ করেছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পৌরসভা একটার পর একটা গাড়ি পরিবর্তন করে তাদের ভোগবিলাসের জন্য ঘর বানাচ্ছে। ভয়ঙ্কর আর্থিক অপরাধ, কিন্তু পুরসভার চেয়ারম্যান উল্টে বড় গলা করে পিএফ এর টাকা মারায় কেন্দ্রীয় এজেন্সির চক্রান্তের তথ্য ছড়িয়ে দিচ্ছেন। কেন্দ্রীয় সরকারের যেমন পিএফ ডিপার্টমেন্ট
সেরকম পৌরসভা নিজেও একটা সরকার ভারতের সংবিধান অনুযায়ী পেনাল্টি আর ইন্টারেস্ট যেটা ওরা চার্জ করছে, যেটা কেন্দ্রীয় সরকারের পুলে চলে যাবে পেনাল্টিটা, ঠিক আছে, সেটার ব্যাপারে আমাদের সাথে গতকাল আলোচনা হয়েছে। এরপরে আইনি দিকটা আমরা খতিয়ে দিচ্ছি। 15 দিন ধরে পিএফ টাকা জমা না করলে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মালিককে হাতে হাতকড়া পড়তে হতো। 15 বছর কর্মীদের পিএফ এর টাকা মারা জলপাইগুড়ি পুরসভার হাতে হাতকড়া পরাবে কে? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, টিভি9 বাংলা। আপনার আমার করের টাকায় সাঁকো মেরামতি হলো, কিন্তু সেই সাঁকোতে স্থানীয় মানুষজন বা সাধারণ মানুষজন যখনই উঠতে যাচ্ছে তখন তাদেরকে টোল দিতে হচ্ছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার মনোহরপুরে এই যে সেতুতে উঠলেই টোল দিতে হচ্ছে, এটা কিভাবে সম্ভব? আর তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত এই টেন্ডারই বা ডাকলো কি করে? প্রশ্ন আছে, কিন্তু এই ধাঁধার কোনো জবাব নেই সমাধান। একবার জনগণের ট্যাক্সের পয়সায় পোল হয়েছে, আবার ঘুরে জনগণকে ট্যাক্স দিতে হচ্ছে। বর্ষার আগে সেতুর নামে ধোঁকা, বর্ষা পেরোলে এবার টোলের ধোঁকা। টোল নিয়ে যত গোল চন্দ্রকোনায়। মনোহরপুর 1 নম্বর পঞ্চায়েত এলাকায় শিলাবতী পেরোতে কয়েক হাজার মানুষের পারাপারের সম্বল এই দুটি সাঁকো। সেতু মেরামতি করতে দিন কয়েক আগে টেন্ডার ডাকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। বরাত পাওয়া ব্যক্তি সাঁকোয় টোল নিচ্ছেন, বেঁধে দেওয়া হয়েছে রেড চার্ট। তা মানবে কেন নদী পাড়ের মানুষ? গন্ডগোল তাই লেগেই আছে। অঞ্চলটা অন্তত যদি ছাড় হয় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, ভোট তো দিই, কিন্তু ভোট দিয়ে কি লাভ হচ্ছে? আর পোল বাগালো, পোল বাগিয়ে পয়সা নিতে আরম্ভ করলো। কথা ছিল শিলাবতীর ওপর কংক্রিটের সেতু হবে, কিন্তু সেসব কোথায়? ইজারা যিনি পেয়েছেন তাঁর দাবি লাখ দুয়েক খরচা করেও পকেট ভরছে না। গত পঞ্চায়েত নির্বাচনে মনোহরপুর 1-এ 14টি আসনের মধ্যে 9টিতে জেতে তৃণমূল, বিজেপি পায় 5টি আসন। প্রধান বিরোধী দলের দাবি গায়ের জোরে তৃণমূল টেন্ডার ডাকে। টোল আদায় নিয়ে প্রশ্ন তুলেছে বামেরাও। 4-5 বছরে 1 লাখ টাকা বাগাতে পোলটা সেটা এই সরকার না বেয়ার করতে পারে, আমার মনে হয় এমন সরকারের পদত্যাগ করা হবে। পঞ্চায়েত সমিতি সব জায়গা থেকেই হারাতে হবে, না হারালে মানুষের দুর্দশা, সে দুর্দশা নিরসন হবে না। সরকার পক্ষের টাকা এলে তৎকালীন সময় আমরা এটাকে বন্ধ করে দেবো। চন্দ্রকোনায় নরবরে সেতুর সংখ্যা কম নয়, সেই সুযোগে সাঁকো যেন টাকা রোজগারের যন্ত্র হয়ে গেছে। নদী পারাপারে টাকা দেওয়াকে কেন্দ্র করে জোর শোরগোল চন্দ্রকোনা জুড়ে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেড়া, টিভি9 বাংলা। বর্ধমানে একটি গাড়ি থেকে 6.5 লক্ষ টাকা পাওয়া গিয়েছে। এই 6.5 লক্ষ টাকার মালিককে এই নিয়ে দুই ফুলে একেবারে ফাটাফাটি ফাইট যাকে বলে। তৃণমূল কংগ্রেস বলছে যে বিষ্ণুপুরের বিজেপি সাংসদের টাকা এটা, অন্যদিকে বিজেপি আবার বলছে এসবই তৃণমূল কংগ্রেসের সাজানো ঘটনা। যদিও ধৃত দুজন আজই জামিন পেয়ে গিয়েছেন। বর্ধমানের রেনেসা অঞ্চল থেকে টাকা উদ্ধার, একটা গাড়ি ও দুজনকে গ্রেফতার করে পুলিশ। জেলার পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় ধৃতদের থেকে পাওয়া তথ্য তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। ওরা বলে যে এই ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট বা নেবারিং ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট থেকে এই টাকাটা ওরা কালেক্ট করেছে। যে হৃদয় পাল নামে একজন ব্যক্তি ওদেরকে এই টাকাটা কালেক্ট করার জন্য পাঠায়, যিনি আমাদের এমপি বিষ্ণুপুর সৌমিত্র খান, ওনার পিএ। বিষ্ণুপুরের বিজেপি সাংসদের নাম পুলিশের মুখে আসতেই আসরে নেমে পড়ে তৃণমূল। বিজেপি সাংসদের পিঠে তোলাবাজ তকমা সেঁটে দিতে মরিয়া হয়ে ওঠে শাসক দল। এরা ওই বালির জন্যই বিজেপি গেছে, চুরি করার জন্যই বিজেপিতে গেছে, সবাই জানে। চুরি ডাকাতি এবং তোলাবাজি করা এদের কাজ। যদিও এই অভিযোগ উড়িয়ে দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যে দুজন যারা ধরা পড়েছে তাদের সঙ্গে যদি আমার সারা জীবনেও কোনোদিন ফোনে যোগাযোগ থাকে বা কোনোদিন কোনো যোগাযোগ থাকে, তাহলে সেটা প্রথমত দেখা। বর্ধমান, পূর্ব বর্ধমান, বোলপুর, বীরভূমের দায়িত্বে পেয়েছি রাজনৈতিকভাবে, তার জন্য একটা কার্যকলাপ চলছে। কিন্তু আমার মনে হয় এই চিত্রনাট্যটা খুব কমজোরি হয়ে গেল। শুক্রবার সকাল থেকে টাকা উদ্ধার ও সৌমিত্র খাঁয়ের নামকে সামনে রেখে জেলায় সুর চড়াতে থাকে তৃণমূল। এদিকে ধৃত দুজনকেই এদিন তোলা হয় আদালতে। আদালত জামিন মঞ্জুর করে। লাইভ বার্ড স্টক অর্থাৎ ওই মুরগি ইত্যাদি ফার্মারদেরকে, যারা চিকেন ইত্যাদির ব্যবসা করে তাদের ফার্মারদেরকে তারা দেয় এবং পরবর্তীকালে তাদের কাছ থেকে টাকা কালেকশন করে। আমরা তার জন্য বিভিন্ন ডকুমেন্ট দিই, ব্যাংকের স্টেটমেন্টও দিই, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত সেগুলো। বৃহস্পতিবার গ্রেপ্তার, শুক্রবার জামিন। যে ঘটনায় সাংসদের নাম জড়িয়ে যাচ্ছে সেখানে এত সহজে অভিযুক্ত জামিন পেয়ে গেল। সিপিএম বলছে সবটাই নাকি সেটিং। এসব কি
তাহলে 7 লক্ষ টাকা যদি পুলিশ তারা রেড করে হঠাৎ করে কোনো একটা সোর্স থেকে খবর পেয়ে, তাহলে আজকে তারা এই কি ধারা দিয়েছে যে ধারা সকালে তুলে বিকেলে জামিন হয়ে যায়? 24 ঘন্টা আগে উত্তাপ, 24 ঘন্টা পর সবই যেন ঠান্ডা। পূর্ব বর্ধমানের রেনেসার ঘটনা নতুন কোনো দিশা আদৌ দেখাতে পারল কি? মনোতোষ পোদ্দার ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় একটা প্রবাদ আছে, নেই মামার চেয়ে কানা মামা ভালো। বাংলায় যে সরকারি স্কুলগুলো রয়েছে তার ক্ষেত্রে এই প্রবাদটা কিন্তু খুব ভালোভাবেই যায়। কেন বলা হচ্ছে কথা? দেখুন, এই সরকারি স্কুলগুলোতে স্থায়ী শিক্ষক নেই, রয়েছে কারা? রয়েছে পার্শ্ব শিক্ষকরা। আর এই পার্শ্ব শিক্ষকদের জন্য এবারের বাজেটে কি বরাদ্দ? না, এইটা বরাদ্দটা নিয়ে কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠছে। যেখানে বেকার ভাতার ঘোষণা করা হচ্ছে, সেখানে পার্শ্ব শিক্ষকদের জন্য কি থাকছে দেখুন। বেতনটা কয়েকদিন পরে দিও, নাহলে এখন হাতে টাকা নেই তো, এখন কয়েকদিন পরেই দেবো বলে দিও, মাস্টারমশাইকে বলে দিবে যে কয়েকদিন পরে দিবে বাবা। ওর নাম বিকাশ চন্দ্র দাস, উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের চোপড়াঝাড় প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। অন্যের বাড়ির ছেলে মেয়েদের পড়াচ্ছেন, কিন্তু নিজের সন্তানের শিক্ষককে দেওয়ার টাকা পকেটে নেই। এখন একটু হাত টানাটানি, হাতে টাকা নেই। যে টাকা আমি এখানে ভাতা হিসাবে পাচ্ছি, আমি সেই টাকায় আমার সংসার চালাতে পারছি না, ঠিক মতো খেতেও পারছি না। কেউ বলে মানে আমাদেরকে ইঙ্গিত করে বলে, এই 1000 টাকা কি আপনারা বাড়িতে রাখতে পারবেন, নিয়ে যেতে পারবেন? মানে কি বলবো, বলার কোনো ভাষাই নাই। বাজেটে 1000 টাকা করে ভাতা বৃদ্ধি হয়েছে, কিন্তু তাতে কি হয়? বিকাশ চন্দ্র দাসের প্রশ্ন সুরজিৎ সেন, অপর্ণা মণ্ডল, টুম্পা দাসদের মুখেও। রোজ স্কুলে আসেন, একজন পূর্ণ শিক্ষকের মতোই ছাত্রছাত্রী পড়ান, কিন্তু সম্মান আর পেলেন কোথায়? পকেটের হালটাও বেহালি থেকে গেল। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যে জায়গাটায় আমরা না অন্য কোনো কাজ করতে পারছি না, কারো বাড়িতে মজুরি দিতে পারছি। কারণ হচ্ছে, যদি কোনো জায়গায় একটা ন্যূনতম কাজ একটা করতে যায়, তাহলে বলবে তুমি তো টিচার, তাহলে তুমি এখানে কেন কাজ করতে আসছো? আমাদের অ্যাকাউন্টে এই বাড়তি টাকাটা না দিলেই ভালো। আমরা চাই না এই টাকা, আমরা রিটার্ন দিতে চাই, ওনাকেই আমরা রিটার্ন দিতে চাই, আমরা চাই না এই টাকা। রাজ্যে পার্শ্ব শিক্ষক বা প্যারাটিচার কনসেপ্টটা অনেক দিন থেকেই আছে, কিন্তু কোনো আমলই ওদের হাল ফেরানোর চেষ্টা করেনি। বর্তমানে রাজ্যে পার্শ্ব শিক্ষক সংখ্যা প্রায় 40,000। একজন শিক্ষকের মতো সব কাজ করলেও স্থায়ী শিক্ষকের মতো সুবিধে পান না পার্শ্ব শিক্ষকরা। নেই পেনশন, অবসরের সময় মেলে এককালীন 5 লক্ষ টাকা। প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের নিয়ন্ত্রক জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। প্রাথমিকে তাদের বেতন ছিল 9 থেকে 11,000 টাকার মধ্যে। কিছু সংখ্যক মানুষকে ভাতাবাজি দিয়ে উনি ভাতা প্রকল্প চালু করে উনি ভেবেছেন প্রতিবার ভোট বৈতরণী পার করবেন। আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষক নিয়োগ হয়, তখন তাদের স্যালারি ছিল 2000 টাকা বাম আমলে। সেখান থেকে মানবিক মুখ্যমন্ত্রী তাদেরকে কিন্তু রেখে দিয়েছে, এবং তারা এখন বর্তমানে 13,000 পেত, তারা 1000 ভালো 14,000 টাকা পাবে। উত্তর দিনাজপুর শহর তৃণমূল সভাপতি বলছেন, মানবিক সরকার পার্শ্ব শিক্ষকদের ছাঁটাই না করে রেখে দিয়েছে। কিন্তু তিনি এটা কি জানেন? প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক বছরের পর বছর স্থায়ী শিক্ষক নিয়োগ না হওয়ায় এই পার্শ্ব শিক্ষকরাই সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়ে রেখেছেন। পার্শ্ব শিক্ষকরা দায় নয়, দায়িত্ব। এটা ভোটের বাজারে না বুঝলে আর কবে বুঝবে সরকার? বিশ্বরূপ বিশ্বাস ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। পার্শ্ব শিক্ষকদের অবস্থা তো দেখলেন, এবার স্কুলের আরেকটা অংশে নিয়ে যাই আপনাদের। মিড ডে মিল, যারা পড়ুয়াদের মুখে একটু খাবার তুলে দেন, তাদের হালও কিন্তু বেহাল। এই ভোটমুখী বঙ্গ বাজেটে মিড ডে মিল কর্মীদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারলো কি? স্কুলে এসে রোজ হাঁড়ি চড়াচ্ছেন, কিন্তু তাদের বাড়িতে হাঁড়ি চড়ছে কি? স্কুলে স্কুলে রান্না বান্না, খাবার পরিবেশন, সাফ সাফাই, এই কাজগুলো করেন স্কুলের মিড ডে মিল কর্মীরা। বেতন মাত্র 2000 টাকা। এই টাকায় সংসার চলে? আমাদের মনে করে হাজিরা করলে তো মনে করে 300 টাকা হাজিরা পাই, তাতে এখানে আসলে মনে করে আমাদের দিন কত পড়ে? আর 2000 টাকা দিয়ে কিছু হবে? এটা দিয়ে কিছু হবে না, চলে না। আর কি করা যায়? হ্যাঁ, বাড়ালে তো কিনতে হয়, চলে না, আবার কি করতে হয়। ফেব্রুয়ারি মাস থেকে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 1500 টাকা। সহজ সত্যিটা তাহলে কি দাঁড়ালো? ঘরে বসে লক্ষ্মীর ভান্ডার মাসে 1500 টাকা।
আর প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা কাজ করে বেতন মাসে 2000 টাকা। এই সরকার যারা কাজ করে, যারা সৎভাবে চলতে চায়, যারা সমাজকে কিছু দিতে চায়, তাদের জন্য এই সরকার কখনোই ভাবে না। এই সরকারটা একমাত্র তৈরি হয়েছে অলস শ্রম দিবস তৈরি করা এই সরকারের প্রধান কাজ। পারিশ্রমিক বৃদ্ধি করলেন না, তাদের জন্য কোনো অর্থ বরাদ্দ করলেন না। আশাকর্মী যারা সারাক্ষণ পরিশ্রম করেন তাদেরও ন্যায্য সম্মান জানালেন না। তাহলে দিদি এই বাজেটে করলেন কি? রাজ্যে মিড ডে মিল কর্মী প্রায় 2,33,000। জলপাইগুড়ি জেলায় এই সংখ্যা 8 থেকে 9,000। জেলায় জেলায় তৃণমূলের কর্মীরা যখন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিষ্টি মুখে ব্যস্ত, তখন জলপাইগুড়ির মিড ডে মিল কর্মীরা নামলেন রাস্তায় বেতন বৃদ্ধির দাবিতে। যদিও জেলা তৃণমূল মনে করছে এটা রাজনৈতিক চক্রান্ত। যারা খেই খুঁজে পাচ্ছে না, যারা দিশা হারিয়েছে, উস্কে দিয়ে এখন নির্বাচনের সামনে কিছু মানুষকে উস্কে দিচ্ছে, কিছু মহিলাদের উস্কে দিচ্ছে। এটা মানে নির্বাচনের আগে তাদের এইসব প্রলাপ চলবে। দাবি মানেই রাজনৈতিক চক্রান্ত। মাসে 2000 টাকায় যাদের সংসার চালানোর হিসেব করতে হয়, তাদের হাঁড়ি থেকে কিন্তু চক্রান্তের গন্ধ পাওয়া যায় না। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। আমরা প্রায় বলি এই স্মার্ট যুগে রাজ্যের শিক্ষা ব্যবস্থা স্মার্ট হতে পারল না। দেখুন, অভাব যে অনেক কিছুর আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার মধ্যেও ইচ্ছে থাকলে উপায় হয়। এটাই করে দেখিয়েছেন চন্দ্রকোনার একটি প্রাথমিক স্কুলের শিক্ষকরা, যা দেখে অনেকেরই শেখা উচিত। পৃথিবীর চারদিকে চাঁদ, তার উপগ্রহ, সেও ঘুরে চলেছে। স্কুলের বাচ্চাদের সৌরমণ্ডল এভাবে কখনো বোঝাতে দেখেছেন? বাকি সমস্ত 8টি গ্রহই ঘুরে চলেছে। বা ট্রাফিক সিগন্যালের এমন ক্লাস? স্কুল মানে শুধু বই খাতায় মুখ বুজে থাকা নয়, স্কুল মানে শেখা। তাই প্রথা ভেঙে অন্য কিছু করে দেখানোর উদ্যোগ নিয়েছেন চন্দ্রকোনা পুরসভা অঞ্চলের কমরগঞ্জ প্রাথমিক স্কুলের শিক্ষকরা। বেসরকারি স্কুলের সঙ্গে দৌড়ে কেন পিছিয়ে থাকবে সরকারি স্কুল? কেন পিছিয়ে থাকবে বাচ্চারা? স্কুলের শিক্ষকরা নিজেদের উদ্যোগেই গড়ে তুলেছেন স্মার্ট স্কুল, যে স্কুলে পড়া মানে শুধু পড়া নয়, শেখাও। স্কুলে অনেক কিছু খেলার ছলে অঙ্ক শেখায়, খেলার ছলে পড়ায়। স্কুলে অনেক কিছু হয়। 4 থেকে 5 পাস করে গেছে যারা, তাদেরকে একটা স্যারেরা জ্যামিতি বক্স দিয়েছে। আর যারা 1, 2, 3, 4 তাদেরকে খাতা দিয়েছে, রং পেন্সিল দিয়েছে, বাংলা ইংরেজি অঙ্ক খাতা দিয়েছে, রং পেন্সিল দিয়েছে, লেড দিয়েছে, রবার দিয়েছে, লেড সুলা দিয়েছে। স্কুলের প্রতিটা ইট, প্রতিটা দেওয়াল যেন কথা বলে। মাঝে মধ্যে স্ক্রিনে ফুটে ওঠে গল্প, যে গল্প শোনাতে গিয়ে নিজেদের পকেট থেকেও টাকা খরচ করতে হচ্ছে শিক্ষকদের, কিন্তু তাতে পরোয়া নেই। গ্রামে কিন্তু এখনো একটিও ছেলে প্রাইভেট স্কুলে পড়ে না। 2-1 জন নিয়ে গিয়েছিলেন আমাদের অনুরোধে এবং আমাদের উপরে আস্থা রেখে প্রাইভেট স্কুল থেকেও ফিরিয়ে এনেছেন, এমন নজিরও আছে। গ্রামের মানুষও শিক্ষার ব্যাপারে যথেষ্ট আগ্রহী, ওনারা সবসময় খোঁজখবর নেন। আর আমরা তো চেষ্টা করছি, আর আমরা যেহেতু আধুনিক কিছু শিক্ষা পদ্ধতিও আমরা আনার চেষ্টা করছি, যাতে ছাত্ররা সবকিছু সহজভাবে বুঝতে পারে, শুধু পুঁথিগত বিদ্যা না, আমরা একটু টেকনোলজি নির্ভরও শিক্ষার দিকে একটু এগিয়েছি। পরিসংখ্যান বলে রাজ্যে সরকারি স্কুল থেকে মুখ ফেরাচ্ছে পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের সরকারি স্কুলে ফেরানোর পথটা কি বাতলে দিলেন কমরগঞ্জ প্রাথমিক স্কুলের শিক্ষকরা? বাকিরাও কি এই পথ ধরবেন? চন্দ্রকোনা থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।